তো চলো আজকের ভিডিওতে আমরা কোনো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেবো দশম শ্রেণীর যে নদীর কাজ, বহির্জাত প্রক্রিয়া হিসেবে নদীর কাজ যে চ্যাপ্টারটা এবং সৃষ্ট ভূমিরূপ। তো তোমরা সবাই জানো ভূমিরূপ মানে কি, ভূপৃষ্ঠের উপরের যে রূপ বা আকৃতি, অর্থাৎ সহজভাবে বলতে গেলে ভূমির যে আকৃতি বা প্রকৃতি সেটাকে বলা হয় ভূমিরূপ। তোমরা দেখতে পাও কোথাও সমভূমি অঞ্চল, কোথাও মালভূমি অঞ্চল, কোথাও পার্বত্য অঞ্চল। অর্থাৎ মানে কি ভূমিভাগ সব জায়গায় সমান নয়, কোথাও উঁচু, কোথাও মাঝারি উঁচু, কোথাও ঢেউ খেলানো, কোথাও সমান। তো এই যে বিভিন্ন আকৃতি বা রূপ এটাকেই কিন্তু বলা হয় ভূমিরূপ। হ্যাঁ, তো নদীর কাজ এবং সেই কাজের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি করেছে সেটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূল বিষয়, যা কিনা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর সিলেবাসে এই নদীর কাজ অংশটি খুব গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের জন্য। তো তোমরা মন দিয়ে ক্লাসটা করো। আজকের পর থেকে আমি শিওর এই নদীর কাজ সম্পর্কে তোমাদের কোনো অসুবিধা হবে না এই ক্লাসটা করার পরে। তো দেখো, আমরা তো নদীর কাজ পড়বো, কিন্তু আমরা যদি নাই জানি যে নদী কী, তো প্রথমেই আমাদেরকে জানতে হবে একটা নদী কী। তো দেখো, নদী ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা একটা প্রবহমান জলধারা। হ্যাঁ, তো প্রবহমান জলধারা যদি হয় তাহলে তার তো একটা কোনো জায়গা থেকে সৃষ্টি আছে, কোনো যে একটা জায়গায় তার আবার পতনও আছে। তো একটা সৃষ্টি কোথা থেকে হচ্ছে আমরা যদি খেয়াল করি তাহলে দেখবে উঁচু কোনো জায়গা থেকে নদীর সৃষ্টি হলো, উঁচু কোনো জায়গা থেকে। তো এই দেখো যেখানে লাল আমি মার্ক করলাম, এই জায়গা থেকে এখানে নদীর সৃষ্টি হয়েছে। তাহলে দেখো উঁচু জায়গা থেকে সৃষ্টি হচ্ছে এবং একটা নির্দিষ্ট খাদ বরাবর প্রবাহিত হচ্ছে। এই খাদ বরাবর প্রবাহিত মানে কি, নদী তো যে কোনো জায়গা দিয়ে যাচ্ছে না, তার একটা নির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে একটা চ্যানেল তৈরি করে তার মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছে। এইটাকে বলে খাদ বরাবর প্রবাহ। এবার কি করছে, উঁচু কোনো জায়গা থেকে সৃষ্টি হলো এবং খাদ বরাবর প্রবাহিত হয়ে নিচু কোনো স্থানে গিয়ে পড়লো, বিশেষ করে কোনো অন্য কোনো নদী বা সমুদ্রে গিয়ে পতিত হলো। ঠিক আছে, তাহলে এটা একটা নদীর সংজ্ঞা, যার আমরা একটা উৎস স্থান পেলাম। এখান থেকে যদি নদী শুরু হয়, দেখো এইভাবে আসছে, এভাবে আসছে, এভাবে এসে এরকম বেঁকতে বেঁকতে চলে এলো। কিন্তু একটা জিনিস খেয়াল করেছো, এই যে নদী এলো, উৎস যেখান থেকে শুরু হলো এটা নদীর উৎস, যেখানে এসে নদী সমুদ্রে মিশলো, এই জায়গাটাকে বলা হচ্ছে মোহনা। এই যে মোহনা লেখা আছে এখানে। তাহলে দেখো, এই উৎস থেকে মোহনা পর্যন্ত এই নদীর যে আকৃতি প্রকৃতি এগুলো কি সমানভাবে হলো? হলো না কিন্তু। ভালো করে খেয়াল করে দেখো, যেখানে পার্বত্য অঞ্চল, ওই উঁচু জায়গাগুলো থেকে নদীর সৃষ্টি হচ্ছে, ওইখান থেকে নদীটা কত সরু নদী এবং আস্তে 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 বড় হচ্ছে, যত এদিকে আসে বড় হচ্ছে, এবং মোহনার কাছে এসে কেমন হলো, একটা ফানেল আকৃতির হলো। ফানেল আকৃতি না, দেখো ফানেল কি, ফানেল মানে কি, একদিকটা চওড়া মুখ, একদিকটা সরু। তো এই দিকটা আস্তে আস্তে সরু হচ্ছে, দেখতে অনেকটা ফানেলের মতো। মাথায় রাখবে এই ফানেল আকৃতি, কিন্তু ফানেল আকৃতি দেখতে এরকম নদী মোহনাগুলিকে বলে খাড়ি। ঠিক আছে, আচ্ছা মনে থাকবে এটা। তো এবার দেখো আমরা শুরুতে আবার চলে যাই। এই যে নদী প্রবাহিত হলে এলো এত দূরে, কিন্তু এই আসার মধ্যে নদী কী কী ভূমিরূপের পরিবর্তন ঘটালো, এইটা বোঝার জন্যে আমাদের সবার আগে যেটা বুঝতে হবে সেটা হলো যে নদীর কী কী প্রবাহপথ আছে, সেখানে নদী কী কী কাজ করে। তো আমরা দেখো ছবিটা একটু ভাগ করছি। এই যে উঁচু উঁচু পার্বত্য অঞ্চল যে অংশটুকু, অর্থাৎ আমরা এই বরাবর যদি একটা ভাগ করে দিই, এই বরাবর যদি একটা ভাগ করে দিই, তাহলে আমরা তিনটে ভাগ পাবো। এটা একটা ভাগ, এটা 2 নম্বর ভাগ, এটা 3 নম্বর ভাগ। ঠিক আছে, তা 1 নম্বর যে ভাগটা পেলাম ওটা হলো একটা পার্বত্য অঞ্চল। এই যে উঁচু পাহাড়গুলো দেখে তোমরা বুঝতে পারছো এটা পার্বত্য অঞ্চল। তো পার্বত্য অঞ্চল যদি ভালো করে খেয়াল করো, এর মধ্যে কিন্তু সেই নদীর উৎসস্থল ছিল। এবার এটা যদি পার্বত্য অঞ্চল না হতো, মালভূমি অঞ্চল হলেও হতে পারতো, কারণ উঁচু জায়গা থেকে নদীর সৃষ্টি হয়। তো এই যে তিনটে স্টেপ আমি দেখালাম, এটাকে বলে নদীর তিনটে গতি বা প্রবাহ পথ। তাহলে ভালো করে দেখো, একটা নদী তিনটে প্রবাহমান বা গতির মধ্যে দিয়ে, প্রবাহপথ বা গতির মধ্যে দিয়ে কিন্তু ফাইনালি এসে সমুদ্রে পড়লো বা অন্য কোনো নদীতেও পড়তে পারতো। তো এখানে মাথায় রাখতে হবে, সব নদীর ক্ষেত্রে কিন্তু এই তিনটে গতিপথ দেখা যায় না। কোনো কোনো নদীর ক্ষেত্রে দুটো গতিপথও দেখা যেতে পারে। কিন্তু কেন তাহলে এগুলো পড়ছি আমরা? কারণ তিনটে গতিপথ যে নদীতে দেখা যায় সেটাকে একটা আদর্শ নদী বলে। আদর্শ, আদর্শ মানে কি, আইডিয়াল বা প্রকৃত একটা নদী। অর্থাৎ যখন
কোনো নদীর তিনটে গতিপথ স্পষ্টভাবে দেখা যাবে তখন সেটাকে আমরা বলবো আদর্শ নদী, অন্যথায় তাকে আদর্শ নদী বলা যায় না। আর একটা আদর্শ নদী সবসময় মনে রাখবে অনেকটাই বড় হয়, সে অনেকটা পথ অতিক্রম করে আসে, আর তাকে অনেকটা পথ অতিক্রম করতে হলে অনেকটা জল নিয়ে আসতে হয়। তো দেখো, সে যদি অনেকটা জল নিয়ে আসে তাহলে তো তাকে এক জায়গা থেকে উৎস হলে হবে না, তাই না? তাকে আরও নদীর সম্মিলিত হতে হবে, অন্য অন্য নদী সেখানে এসে মিশতে হবে। তো অন্য অন্য নদী যদি সেখানে এসে মেশে তারা যে একটু একটু করে জল নিয়ে আসবে, তো সেটা সেই জলটা সে কাজে লাগিয়ে নদীটা প্রবাহিত হয়ে আসতে পারবে অনেক দূরে। দেখো কিভাবে হয় সেটা। এখান থেকে একটা মূল নদীর উৎস হলো, সেই নদীটা আসছে, আস্তে আস্তে বড় হচ্ছে, এখানে এইভাবে এসে সমুদ্রে পড়ছে, ঠিক আছে? এটা হলো। এইবার কি হয় পার্বত্য অঞ্চলে, দেখো হয়তো এই জায়গা থেকে আর একটা কোনো নদী এসে এখানে পড়লো, এদিক থেকে আবার একটা নদী এসে এখানে এসে মিশলো, কোনো একদিক থেকে আর একটা নদী এসে এখানে মিশলো, আবার এই সাইড থেকে কোনো নদী এসে এখানে মিশলো। দেখো পার্বত্য অঞ্চল থেকে এই যে বিভিন্ন জায়গা থেকে একটা একটা করে ছোট নদী এসে পড়লো প্রধান নদীতে, এই নদীগুলোকে বলা হয় উপনদী, ঠিক আছে? তাহলে এই ছোট ছোট নদীগুলোকে কি বলা হয়? উপনদী। এখন যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে এই উপনদী কোথায় দেখা যায়, তুমি কি বলবে? যে নদীর উচ্চ গতিতে বা পার্বত্য অঞ্চলে, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে পার্বত্য অঞ্চলের উপরের দিকটা, পার্বত্য অঞ্চলে নদীর উপনদী দেখা যায়। শাখা নদী কোথায় দেখা যায়? শাখা নদী কি? দেখো শাখা নদী হলো এই যে নদী দেখতে পাচ্ছ, যখন কোনো নদী থেকে এরকম অন্য নদী বেরিয়ে যায় অন্যদিকে, এই নদীগুলোকে বলে শাখা নদী, ঠিক আছে? তাহলে এটা হলো সেই শাখা নদী। তো উপনদী দেখতে পেলে, শাখা নদী দেখতে পেলে, এই যে উপনদীগুলো দেখতে পাচ্ছ, যতটুকু জায়গায় পার্বত্য অঞ্চলে উপনদীগুলো যতটুকু জায়গা জুড়ে থাকে, যেমন এতটা জায়গা জুড়ে আছে, এতটা জায়গা জুড়ে আছে, এই সম্পূর্ণ জায়গা এটাকে বলে ধারণ অববাহিকা। কি বললাম? ধারণ অববাহিকা, মনে রাখবে পরীক্ষায় আসে। তাহলে ধারণ অববাহিকাও কিন্তু নদীর উৎস অঞ্চলে দেখা গেল, অর্থাৎ পার্বত্য অঞ্চলে দেখা গেল, ঠিক আছে? তো এটা তো গেল। এবার ধারণ অববাহিকা এটা হলো। এবার যদি বলে একটা সম্পূর্ণ নদী অববাহিকা কাকে বলে, তাহলে দেখো সম্পূর্ণ নদী অববাহিকা পেতে গেলে আমাদেরকে শুধু এইটুকু নিলে চলবে না। এই যে শাখা নদী আমরা বলছি, যত দূর পর্যন্ত নদীর শাখা নদীগুলো বিস্তৃত হয়েছে সেই সমস্ত এলাকাটাকে নিতে হবে, অর্থাৎ এই পুরো অঞ্চলটাকে আমরা যদি নিয়ে নিই তাহলে একটা নদী অববাহিকা সম্পূর্ণটা মিলে, ঠিক আছে? তাহলে দেখো ধারণ অববাহিকা হলো, নদী অববাহিকা হলো, নদীর উৎস হলো, নদীর মোহনা হলো। এই কটা জিনিস আমরা খুব ভালো করে বুঝতে পেলাম। এর সাথে কি বুঝতে পেলাম? নদীর উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি, ঠিক আছে? তাহলে দেখো এই কটা জিনিস বোঝার পরে এবার আমাদেরকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে, নদীতে সৃষ্ট ভূমিরূপগুলো জানতে হলে, সেটা হলো নদীর এই তিনটে গতি। তো নদীর এই তিনটে গতি আমরা প্রথমে আরেকবার ভাগ করে নিই। এটা বলেছিলাম উচ্চ গতি, এটা বলেছিলাম মধ্যগতি, আর এটা বলেছিলাম নিম্নগতি। 1 2 3, ব্যাস। তো উচ্চ গতি যেখানে আছে তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এখানে ঢালটা বেশি। এই যে জলটা আসছে এসে নিচে পড়ছে, এখান থেকে আরো নিচে পড়ছে দ্রুত, কারণ এটা পাহাড়ি অঞ্চল, ঢাল বেশি হওয়াটা স্বাভাবিক। আর যেখানে ঢাল বেশি হবে সেখানে তো জল দ্রুত গতিতে প্রবাহিত হবে, তাই না? তাহলে জল যদি দ্রুত গতিতে প্রবাহিত হয়, একটু ভেবে দেখো তো, সেখানে কি ক্ষয়কার্য চলবে নাকি সঞ্চয় ঘটবে? ঠিক ধরেছো, সেখানে ক্ষয়কার্য চলবে। কারণ যেখানে ঢাল বেশি, দ্রুত জল প্রবাহিত হচ্ছে, জলের বেগ অনেক বেশি, সে অনেক বেশি ক্ষয় করতে পারবে। কিন্তু একই রকমভাবে যদি আমি এই জায়গাটাতে আসি মধ্যগতিতে 2 নম্বর পার্টে, তাহলে 2 নম্বর পার্টের মধ্যে দেখো অতটা ঢাল নেই, কিন্তু একটা প্রায় সমান বা কিছুটা উঁচু নিচু জায়গা, যেটাকে আমরা মালভূমি বলি, সেই মালভূমি অঞ্চলের মধ্যে দিয়েই কিন্তু নদী প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এই স্থানে কিন্তু অতটা জোরে আর জল আসতে পারবে না, কিছুটা জোর থাকবে, তবে সেটা প্রচণ্ড পরিমাণে ক্ষয় করতে পারবে না। হ্যাঁ, ক্ষয়কার্য চলবে সামান্য, কিন্তু খুব বেশি না। তো দেখো এখানে যেমন ক্ষয় করছিল, 2 নম্বর পর্যায়ে কিন্তু অতটা ক্ষয় করতে পারছে না। 2 নম্বর পর্যায়ে কি করছে, যা ক্ষয় করে এনেছিল সেই পদার্থগুলো বয়ে নিয়ে চলে যাচ্ছে।
আর 3 নাম্বার পর্যায়ে আমাদেরকে মনে করতে হবে এখানে কিন্তু ক্ষয় একেবারে হয় না বললেই চলে, কারণ এখানে প্রায় সমান একটা জায়গা। তোমরা আগেই জেনেছো, ভূমির যদি ঢাল বেশি না থাকে তাহলে সেখানে কিন্তু জল দ্রুত প্রবাহিত হতে পারে না এবং ক্ষয় কার্য হতে পারে না। ঠিক আছে, তাহলে এই সমভূমি অঞ্চলটাতে কিন্তু খুব বেশি নদী ক্ষয় তো করতে পারবেই না, বরং এই যা যা ক্ষয় করে এনেছে এদিক থেকে, উচ্চ গতির থেকে, মধ্য গতির থেকে যা যা ক্ষয় করে এনেছে, এই জায়গায় কিন্তু সব জমা করতে থাকবে, একটু একটু করে একটু একটু করে জমা করতে থাকবে নদীর খাতের মধ্যে, সাইডে। হ্যাঁ, তো দেখো 3 নাম্বার যে পর্যায়, 3 নাম্বার যে গতি প্রবাহ পথ, সেখানে কিন্তু আমরা শুধুমাত্র সঞ্চয় কার্যটাই দেখলাম, সব কিছু জমা করে দিচ্ছে। এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই যে নদীর 3টে গতি, এই নদীর 3টে গতিতে কিন্তু মানুষের জীবনের সঙ্গে তুলনা করা হয়। কিভাবে জানো? মানুষের জীবনে যেমন দেখবে এক এক বাচ্চারা হয়, মানে 18 বছরের বয়সের নিচে, যাদেরকে আমরা ছোট বলি, বা মাঝারি বয়স, অর্থাৎ খুব ভালো ভাষায় বলতে গেলে যৌবন পর্যায়, পরিণত পর্যায়, বার্ধক্য পর্যায়। মানুষের জীবনের 3টে ভাগ করে দিই আমরা। যারা যৌবন পর্যায়ের ছেলেমেয়েরা হয় তাদের শরীরে অনেক বেশি শক্তি থাকে, তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ কাজ করতে পারে, কিন্তু একজন বয়স্ক মানুষকে সেটা করতে পারে? পারে না, তার শরীরে অতটা জোর থাকে না, ক্ষমতা থাকে না। ঠিক নদীকেও কিন্তু সেভাবে মানুষের সঙ্গে তুলনা করা যেতে পারে। এই যে 1 নাম্বার যে পর্যায়, এটা কিন্তু যৌবন পর্যায় বলা যেতে পারে, কারণ এই সময় নদী অত্যন্ত ক্ষয় করতে পারে। নদীর মধ্যে ক্ষয় করে অনেক পদার্থ জমা করার মানে বয়ে নিয়ে আসার কিন্তু এখানে তার মধ্যে সামর্থ্য থাকে। ঠিক আছে, তাই এইটাকে যৌবন পর্যায় বলা হয়, 2 নম্বরটাকে পরিণত পর্যায় বলা হয়, এবং 3 নম্বরটাকে সেই বয়স্ক বা বার্ধক্য পর্যায়ে কিন্তু বলা হয়। হ্যাঁ, এটা মাথায় রাখবে। তাহলে দেখো, উচ্চ গতিতে ক্ষয়কার্য হচ্ছিল পার্বত্য অঞ্চলে, মধ্য গতিতে বহন কার্য হচ্ছে বালভূমি অঞ্চলে, এবং নিম্ন গতিতে কী হচ্ছে? সঞ্চয় কার্য হচ্ছে সমভূমি অঞ্চলে। তো এই 3টে জিনিস আমাদেরকে খুব দরকার ছিল জানার। এই 3টে জিনিস যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু অনেক সমস্যা হয় অনেক স্টুডেন্টদের। হ্যাঁ, তো এবার দেখো আমরা একটু একটু করে ভূমিরূপের মধ্যে চলে যাই। একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলবো। দেখো, নদী এই উচ্চ গতিতে তো ক্ষয়কার্য করছিল বেশিরভাগ, এবং যা যা ভূমিরূপ সৃষ্টি করে সবই ক্ষয়জাত ভূমিরূপ উচ্চ গতিতে। কারণ এরকম আয় আকৃতির উপত্যকা তৈরি করে ফেলে, ভি আকৃতির উপত্যকা। অর্থাৎ কেমন দেখো, এটা ধরো সেই নদীর খাতটা দেখতে এরকম আয়ের মতো হচ্ছে, হুম, তারপরে দেখতে এরকম ভি এর মতো হচ্ছে, এই ইংরেজি অক্ষর যেমন ভি যেমন দেখতে হয় সেরকম হলো। তো তুমি যদি আই খেয়াল করে দেখো তাহলে দেখবে এর গভীরতা অনেক বেশি। অর্থাৎ কি, এখানে নিম্ন ক্ষয় করেছে, যেখানে নিম্ন ক্ষয় বেশি করবে সেখানে এরকম গভীর হয়ে কেটে যাবে নদীর নিচে। ঠিক আছে, আর ভিটাকে যদি খেয়াল করো তাহলে দেখো এখানে তো নিচের দিকে ক্ষয় করেছে, সাথে কিন্তু 2 সাইডেও ক্ষয় করে ফেলেছে। অর্থাৎ নদীর ওই খাত বরাবর যখন 2 সাইডেও ক্ষয় হয়, 2 সাইডে ক্ষয়টা যথেষ্ট পরিমাণে বেশি হয় এবং নিচের দিকেও ক্ষয় হয়, তখন দেখতে অনেকটা ভি এর মতো দেখতে লাগে। হুম, তাই কিন্তু সেখানে ভি আকৃতির উপত্যকা তৈরি হয়। অর্থাৎ ভি আকৃতির উপত্যকায় পার্শ্ব ক্ষয় নিম্ন ক্ষয় দুটোই হলো, কিন্তু আয় আকৃতির উপত্যকায় শুধুমাত্র কিন্তু নিম্ন ক্ষয় হলো। ঠিক আছে, আর এখানে নিম্ন প্লাস পার্শ্ব দুটোই হলো ভি আকৃতিতে। এবার দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো যখনই নদী পার্বত্য অঞ্চল থেকে এসে এই সবুজ জায়গাটার মধ্যে পড়লো, এই যে সবুজ দাগটা দেখতে পাচ্ছ যেখান থেকে শুরু হলো, ঠিক এই জায়গাটায় কি করে দেখো, হঠাৎ করে ঢাল কমে গেল। হুম, তো হঠাৎ করে ঢাল কমে যাওয়ার ফলে কি হলো, এখানে যা যা ক্ষয় করে আনলো সমস্ত জিনিসগুলো এখানে জমা করে দিল নদী। এবং এই জমা করলো কেমন করে, হঠাৎ করে ঢাল কমে যাওয়ার ফলে নিচু জায়গাটা পেলো আর সেখানে নদী সব কিছু ফেলে দিল। এবং দেখতে অনেকটা এরকম ত্রিকোণা টাইপের দেখতে হয়ে যায় অনেকটা, এই যে এরকমভাবে জমা হয়ে 3 কোণা টাইপের বা শঙ্কু আকৃতির দেখতে হয়ে যায়। যখন এটা জমা হয়ে যায় এর উপর দিয়ে আবার নদীর জল প্রবাহিত হচ্ছে, ভেবে নাও, আবার জল প্রবাহিত হচ্ছে, এবং জল প্রবাহিত হলে এটা এরকম ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ে চারিদিকটাতে। বুঝতে পারছো? এরকম যদি ছড়িয়ে পড়ে, দেখো এই জিনিসটাকে দেখতে এবার একটা হাত পাখার মতো লাগছে। হাত পাখা, তোমরা হাত পাখায় হাওয়া খেয়েছো যখন গরমের সময় ইলেকট্রিসিটি না থাকলে, তখন এই যে হাত পাখার মতো দেখতে যে ভূমিরূপ সৃষ্টি করলো, এটাকে বলে পলল ব্যজনী। পলল ব্যজনী। হ্যাঁ,
তো প্রথমে দেখো পলল শঙ্খু তৈরি করে, তার উপর দিয়ে যখন আবার নদীর জল প্রবাহিত হয় সেটা আরও বেশি ছড়িয়ে পড়ে, তাহলে এটা বলে পলল ব্যাজনী। এই প্রশ্নটা পরীক্ষায় তোমাদের জিজ্ঞাসা করে যে নদীর মধ্যগতির শুরুতে কোন ভূমিরূপ সৃষ্টি হয়, অর্থাৎ উত্তর হবে পলল ব্যাজনী। হাত পাকার মতো দেখতে, এটা মনে রাখবে অবশ্যই। ঠিক আছে। আচ্ছা দেখো মধ্যগতিতে কি হয়, আরও নদী উপত্যকা চওড়া হতে থাকে, দুই সাইডটা ক্ষয় পেতে থাকে, চওড়া হতে থাকে, এবং তারপরে যখন নিম্নগতিতে আসে সেটা আরও বেশি চওড়া হয় এবং মোহনার কাছে এসে সবচেয়ে বেশি চওড়া হয়। জানো মোহনার কাছে এসে কেন চওড়া হয়? কারণ সমুদ্র তো অনেক বড় জায়গা, এবং সমুদ্রে যখন জোয়ার ভাটা হয় সমুদ্রের অনেক জল একসাথে মোহনার দিক থেকে এরকম উল্টো দিকে যেতে থাকে। ঠিক আছে। অর্থাৎ তোমরা তো সাধারণত কী পড়েছো, তোমরা সাধারণত পড়েছো হলো যে ওপরের দিক থেকে জল আসে, কিন্তু জোয়ার ভাটার সময় সমুদ্রের দিক থেকে উল্টো জল নদীতে ঢোকে, মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করে। এবার ভাবো এত বড় সমুদ্র আর ওই সরু একটা নদী, এত বড় সমুদ্রের এত জল যদি নদীর ওই মুখটা দিয়ে ঢুকে উল্টো দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে নদীর মুখটা তো বড় হবেই। অর্থাৎ এই যে ফানেল আকৃতির যে জিনিসটা তৈরি হলো দেখতে নদীটা, এটা হয়েছে কিন্তু সমুদ্রের জোয়ারের জন্যে, জোয়ার ভাটার জন্যে, এবং সেই জলটা অতিরিক্ত মাত্রায় নদীতে ঢোকার ফলে নদীর মুখটা কিন্তু আস্তে আস্তে ভেঙে চওড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, দেখতে ফানেল আকৃতির হয়ে যায়। ঠিক আছে। তো উচ্চগতি আমরা কভার করলাম, এবার দেখো মধ্যগতিতে আমরা যদি আসি, মধ্যগতিতে আমরা কি পাবো বললাম, এখানে কিন্তু নদী খাতটা চওড়া হচ্ছে, হুম, এবং